আজকের আমরা রেচনতন্ত্রের প্রাণীদের রেচনতন্ত্রের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করি। এই আলোচনার মধ্যে রয়েছে, একদিকে রয়েছে এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেন তৈরি, অন্যদিকে বিভিন্ন কোষের গঠন যাকে বলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, আছে যকৃৎ এবং ফুসফুসকে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলে কেন, আর বিভিন্ন প্রাণীদের রেচনাঙ্গ সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই আমরা আলোচনা করছি যে এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেনটা কি। ভালো করে দেখো যে গ্লোমেরুলার ক্যাপসুলের ভিসেরাল স্তর এবং গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াম অংশ একত্রীভূত হয়ে গঠন করে এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেন। এই এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেন তিনটে স্তরে ভাগ করা থাকে। এক নম্বর, গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াম অংশ। নাম্বার টু, গ্লোমেরুলাসের ভিত্তি পর্দা। 3 নম্বর, গ্লোমেরুলার ক্যাপসুলের ভিসেরাল স্তরের এপিথেলিয়াম অংশ। গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াম অংশ বা এন্ডোথেলিয়াম অব দ্য গ্লোমেরুলাসটা কি? এটি একস্তরীয় এন্ডোথেলিয়াল কোষ নিয়ে গঠিত হয়, যার মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, যার কাজ রক্তকোষগুলিকে ভিতরে প্রবেশে বাধা দান করা। দ্বিতীয় অংশ, গ্লোমেরুলাসের ভিত্তি পর্দা বা বেসমেন্ট মেমব্রেন অফ গ্লোমেরুলাস। এই এক্সট্রাসেলুলার মেমব্রেন কোথায় থাকে? এন্ডোথেলিয়ামের নিচে বর্তমান থাকে। এখানে গ্লাইকোপ্রোটিন ম্যাট্রিক্স বর্তমান, যার কাজ বৃহদাকৃতি প্রোটিনগুলোকে ভেতরে যেতে বাধা দান করে। নেক্সট, গ্লোমেরুলার ক্যাপসুলের ভিসেরাল স্তরের এপিথেলিয়াম অংশে যে ভিন্ন ধরনের কোষ থাকে তাকে বলা পোডোসাইট কোষ। এই পোডোসাইট কোষ থেকে কতগুলো মুখ্য উদ্গত অংশ বেরোয়, এদেরকে বলা হয় পেডিসেল। এবং পেডিসেল মূলত কি করে? গ্লোমেরুলাসকে বেষ্টন করে এরা প্যারালালি অ্যারেঞ্জ থাকে এবং ভিত্তি পর্দাকে বেষ্টন করে বর্তমান থাকে। এদের মাঝে যে ছিদ্রগুলো থাকে তাকে বলা ফিল্ট্রেশন স্লিট বলা হয়ে থাকে, এবং এই ফিল্ট্রেশন স্লিটে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বর্তমান থাকে। এখন এই এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেনের প্রধানত কাজ রক্ত, রসকে, বৃহদাকৃতি প্রোটিনকে এরা পরিশ্রুত করতে মূলত সক্ষম হয়ে থাকে। নেক্সট, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস গঠিত হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার কোষ, ম্যাকুলা ডেন্সা কোষ, ল্যাসিস কোষ, যাকে বলা হয় আগ্রানুলার কোষ বা এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল, আর একটা মেসেঞ্জিয়াল কোষ যাকে বলা ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। একত্রে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাক্সটাগ্লোমেরুলার কোষ কোথায় থাকে? অন্তর্মুখী ধমনিকা আর বহির্মুখী ধমনিকার বাইরে এবং ভেতরের গাত্রে এই জাক্সটাগ্লোমেরুলার কোষ বর্তমান থাকে। তার মানে এগুলো হচ্ছে দানাদার কোষ বা পলিকিশন কোষ। এটি মূলত অন্তর্মুখী ধমনিকার
টিউনিকা মিডিয়া স্তরে এবং বহির্মুখী ধমনিকার টিউনিকা মিডিয়া স্তরে বর্তমান থাকে এবং এগুলি প্রকৃতপক্ষে বলা হয় মডিফাইড স্মুথ মাসল সেল। এগুলি দানাদার, এগুলি থেকে রেনিন হরমোন খরিত হয়। ম্যাকুলা ডেন্সা কোষ অন্তর্মুখী ধমনিকা বহির্মুখী ধমনিকা গ্লোমেরুলাসের মাঝখানে ম্যাকুলা ডেন্সা কোষ বর্তমান থাকে এবং আমরা মূলত দেখি ম্যাকুলা ডেন্সা কোষের প্রধানত কাজ হেল্পস টু রেগুলেট গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ম্যাকুলা ডেন্সা কোষের মধ্যে দিয়ে যদি বেশি পরিমাণে তোমার রক্ত প্রবাহ বৃদ্ধি পায় তাহলে আমরা মূলত দেখি ফিল্ট্রেশন উইল বি ডিক্রিজড। যদি আমরা মূলত দেখি যে রক্ত প্রবাহ যদি হ্রাস পায় ফিল্ট্রেশন ইজ এক্সিড। তার মানে এই অবস্থাকে বলা হয় টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক বলা হয়ে থাকে। এরপর আসছে ল্যাসিস কোষ। এই ল্যাসিস কোষ হচ্ছে ত্রিকোণাকৃতি এবং অন্তর্মুখী ধমনিকা বহির্মুখী ধমনিকা ম্যাকুলা ডেন্সা কোষের নিচের দিকে ত্রিকোণাকৃতি কোষগুলি বর্তমান থাকে এবং আমরা দেখি একে বলা হয় আগ্রানুলার সেল অথবা এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল এবং এখান থেকেও রেনিন হরমোন খরিত হয়। অর্থাৎ জাক্সটা গ্লোমেরুলার কোষ বা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস রক্ত পরিশ্রুতকরণে এটি সহায়তা করে, গ্লোমেরুলাসের মধ্যে রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে থাকে। নেক্সট, এবারে বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে সংকোচনশীল গহ্বর। এককোষী জলজ প্রাণীকোষের রেচনে গ্যাস, তরল ও কঠিন পদার্থ তৈরি হয়। অ্যামিবা, প্যারামেসিয়াম প্রভৃতি প্রাণী এরা সংকোচনশীল গহ্বরটাকে ক্রমশ সংকুচিত প্রসারিত করে এবং রেচনে উৎপন্ন জল, তরল দ্রব্য যেগুলি সংকোচনশীল গহ্বরে জমা হয় সেগুলির মাধ্যমে দেহের কিনারায় নিয়ে আসে, অতঃপর ফেটে যায়, দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। নেক্সট, ফ্লেম কোষ বা শিখা কোষ। প্ল্যানেরিয়া, পিতাকৃমি প্রভৃতির রেচনাঙ্গ চ্যাপ্টা কোষিকাযুক্ত। স্ফীত অঙ্গ ফ্লেম বাল্ব অথবা কাপ সদৃশ ফ্লেম কোষ বা শিখা কোষ বা প্যারানেফ্রিডিয়া দেহের সর্বত্র ছড়ানো থাকে। এই ফ্লেম কোষগুলি কোষনালীর মাধ্যমে দেহকোষ প্রাচীরের সঙ্গে যুক্ত থাকে, রেচন ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়। দেহে উৎপন্ন রেচন পদার্থ ফ্লেম কোষ দ্বারা শোষিত জল ও রেচন নালীর মাধ্যমে বাহিত হয়ে রেচন ছিদ্রের দ্বারা দেহের বাইরে নির্গত হয়। নেক্সট, নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কেঁচো, নেরিস, জোঁক এদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। এদের অধিকাংশ দেহখণ্ডকে দুই পার্শ্বে বাঁকানো নালীর মতো অবস্থান করে। প্রতিটি নেফ্রিডিয়াতে ফানেলের মতো একটা অংশ, তাকে বলে নেফ্রোস্টোম। একটি রেচন নালী বা নেফ্রিডিও নালী, রেচন ছিদ্র বা নেফ্রিডিও পোর বর্তমান। নেফ্রিডিও নালী গ্রন্থি কোষ ও রক্তজালক দিয়ে ঘেরা থাকে। নেফ্রোস্টোম দেহরস বা সিলোমিক তরলে ভাসতে থাকে। নেফ্রিডিয়া নেফ্রোস্টোম দ্বারা দেহরস শোষণ করে
নেফ্রিডীয় নালী রক্ত থেকে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ শোষণ করে। ওই তরল নেফ্রিডীয় নালী দিয়ে যাবার সময় গ্রন্থিকোষ প্রয়োজনীয় বস্তু শোষণ করে। অতঃপর রেচন পদার্থ রেচন ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়। কেঁচোর দেহে 3 প্রকার নেফ্রিডিয়া থাকে। ত্বকীয় নেফ্রিডিয়া, এগুলি সংখ্যায় 200 থেকে 500 পর্যন্ত হয়। সেপ্টাল নেফ্রিডিয়া, এগুলির সংখ্যা 880 থেকে 100টি হয়। নেক্সট আমরা দেখতে পাই কি গলবিলীয় নেফ্রিডিয়া, এগুলি গলবিল অংশে 4র্থ ও 5ম দেহখণ্ডকে বর্তমান থাকে। ম্যালপিজিয়ান নালিকা, ফড়িং, আরশোলা প্রভৃতি পতঙ্গ শ্রেণীর প্রাণীর দেহে যে বিশেষ ধরনের নালী বর্তমান ম্যালপিজিয়ান নালিকা। পতঙ্গের ম্যালপিজিয়ান নালিকা সরু চুলের মতো এবং মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অবস্থিত। নালিকার মুক্ত অঙ্গগুলি হিমোসিলোমিক তরলে নিমজ্জিত থাকে। নালিকাগুলি হিমোসিলোমিক তরল থেকে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ শোষণ করে এবং ইউরিক অ্যাসিডে পরিণত হয়ে পৌষ্টিক নালী গহ্বরে নিক্ষেপ করতে সক্ষম হয়। ওই রেচন পদার্থ জলের সাহায্যে পায়ু দিয়ে নির্গত হয়। পতঙ্গ শ্রেণীর প্রাণীরা বৈকঙ্কালের মাধ্যমেও রেচন পদার্থ ত্যাগ করে, যেমন চিংড়ি। সবুজ গ্রন্থি, চিংড়ির রেচন যন্ত্র হল এক প্রকার শুঙ্গ গ্রন্থি বা সবুজ গ্রন্থি বা ম্যাক্সিলারি গ্ল্যান্ড। এই গ্রন্থিদ্বয় চিংড়ির দ্বিতীয় জোড়া শুঙ্গের গোড়ায় বর্তমান থাকে এবং রেচন গ্রন্থি দুটি একজোড়া পার্শ্বীয় নালিকার দ্বারা রেচন থলিতে মুক্ত থাকে। রেচন গ্রন্থি দুটি এন্ড স্যাক বা ল্যাবিরিন্থ সহযোগে গঠিত। রেচন গ্রন্থি রেচন ছিদ্রের দ্বারা দেহের বাইরে উন্মুক্ত হয়। নেক্সট আমাদের পরের যেটা অংশ আলোচনা হবে সেটা হচ্ছে মানবদেহের রেচনে যকৃৎ ও অগ্নাশয়ের ভূমিকা আলোচনা করব আমরা। এখন যকৃৎকে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলা হয়। যকৃৎ যদিও পাচন গ্রন্থি, রেচনে এর ভূমিকা বর্তমান। যকৃতের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কি পরিবর্তনটা ঘটে। পরিবর্তনটা আমরা কি দেখব, অব্যবহৃত অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামাইনেজ উৎসেচকের প্রভাবে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই অ্যামোনিয়া অত্যন্ত ক্ষতিকারক। যকৃতে প্রবেশ করে আর্জিনেজ উৎসেচকের সাহায্যে আর্জিনিন রূপান্তরিত হয় সিট্রোলিন এবং সিট্রোলিন পরে ভেঙে উৎপন্ন করে অর্নিথিন। এই অর্নিথিন ভেঙে উৎপন্ন হয় ইউরিয়া ও কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ যকৃতের মধ্যে অ্যামোনিয়া থেকে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ার সংশ্লেষ ঘটে। অ্যামাইনো অ্যাসিড বিপাকের সময় ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া কার্বামিল ফসফেট সিনথেটেজ উৎসেচকের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিল ফসফেটে রূপান্তরিত হয়। এই কার্বামিল ফসফেট সিট্রোলিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসপার্টিক অ্যাসিডের উপস্থিতিতে সিনথেটেজ উৎসেচকের সহায়তায় রূপান্তরিত হয় আর্জিনিনো সাকসিনেট যৌগ। এই আর্জিনিনো সাকসিনেট যৌগ
আর্জিনিনোসাকসিনেট উৎসেচকের সাহায্যে রূপান্তরিত আর্জিনেট উৎসেচকের প্রভাবে এটি অর্নিথিনে রূপান্তরণের সময় ইউরিয়ার মুক্তি ঘটে। এই যে চক্র, এই চক্রটাকে ইউরিয়া চক্র বলা হয়ে থাকে। এই ইউরিয়া তোমার অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক নয়। দ্বিতীয় পয়েন্ট কি, যকৃতে বিনষ্ট লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন বিশ্লেষণের ফলে বিলিভার্ডিন নামক পিত্তরঙ্গক উৎপন্ন হয়। যকৃতে উৎপন্ন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড ইত্যাদি রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছালে তা মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। অপরদিকে বিলিভার্ডিন, লেসিথিন, কোলেস্টেরল প্রভৃতি রেচন পদার্থ এবং পিত্ত লবণ, কিছু অজৈব পদার্থ পিত্তের মাধ্যমে অন্ত্রে আসে, মলের সাথে দেহের বাইরে নির্গত হয়। ফুসফুসকে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলে কেন? না, কার্বন ডাই অক্সাইডের অপসারণ, শ্বসনের ফলে দেহকোষে উৎপন্ন CO2 রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে ফুসফুসে এলে নিঃশ্বাসের সময় ওই CO2 ফুসফুস থেকে ফুসফুস থেকে বায়ু পরিবহনকারী অঙ্গ ও নাসারন্ধ্র পথে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। বিশ্রামরত অবস্থায় সুস্থ ব্যক্তির দেহ থেকে শ্বাসগ্রহণ বা নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে ফুসফুস প্রতি ঘন্টায় প্রায় 18 লিটার CO2, 18 লিটার কার্বন ডাইঅক্সাইড অপসারিত করে। কোষে শ্বসনজাত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে তা কোষ থেকে কলারসের মাধ্যমে শিরা রক্তে পরিবাহিত হয়। শিরা রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড 3 প্রকারে ফুসফুসে নিত হয়। একটা ভৌত দ্রবণ রূপে, একটা বাইকার্বনেট রূপে, একটা ভৌত দ্রবণ রূপে, বাইকার্বনেট রূপে, কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়ে থাকে। নেক্সট, জলীয় বাষ্পরূপে জলের নির্মোচন। নিঃশ্বাস ত্যাগের সময় ফুসফুসের মাধ্যমে বিপাক ক্রিয়ায় উৎপন্ন কিছু পরিমাণ জল জলীয় বাষ্পরূপে দেহ থেকে নির্গত হয়। ফুসফুসের মাধ্যমে দেহ থেকে দৈনিক প্রায় 300 থেকে 400 মিলিলিটার জল বাষ্পাকারে নাসারন্ধ্র পথে নির্গত হয়ে থাকে। ত্বককে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলে কেন? মানুষের ত্বকে শ্বেতগ্রন্থি থাকে। এই গ্রন্থিগুলি থেকে ঘাম আমাদের দেহ থেকে ক্ষরিত হয়। বিশেষত গ্রীষ্মকালে ঘর্মক্ষরণ অধিক হয়। এই ঘামের মাধ্যমে জল, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়ন, ইউরিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি উপাদানগুলি ঘর্মক্ষরণের মাধ্যমে দেহ থেকে বহির্গত হবার ক্ষমতা রাখে এবং ঘর্মগ্রন্থিগুলি অন্তঃস্থকে কুণ্ডলিত অবস্থায় থাকে এবং এই ঘর্মগ্রন্থির মাধ্যমেও সামান্য পরিমাণ ল্যাকটিক অ্যাসিড, সামান্য পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দেহ থেকে নির্গত হয়। এছাড়া আমরা দেখি সেরুমিনাস গ্রন্থির মাধ্যমে মোম জাতীয় পদার্থ দেহ থেকে বাইরে নির্গত হয়ে থাকে। আমাদের রেচনে এই তৃতীয় পর্যায় আলোচনা সমাপ্ত এবং আজকের আমরা জানলাম বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গগুলি সম্বন্ধে। আমরা জানলাম তোমার জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি, তাদের কাজ কি। আমরা জানলাম এন্ডোথেলিয়াল ক্যাপসুলার মেমব্রেন কিভাবে গঠিত হয় এবং তাদের প্রত্যেকটার নামকরণের কারণ। আমরা জানলাম যে ইউরিয়া চক্র কিভাবে গঠিত হয়ে থাকে
এবং রেচনে যকৃৎ, ফুসফুস ও ত্বকের ভূমিকা। আমাদের রেচনের আলোচনা আজকের সম্পূর্ণরূপে সমাপ্ত হল।